তো আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের যে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে সেই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 4 ভৌতবিজ্ঞান বিষয়ের ক্লাস করব ভলিউম 1-এর। ঠিক আছে, তো তোমরা যারা এবছর মাধ্যমিক দেবে 2027-এ, তো এর আগে আমরা 3টি এবং পর্ষদ নমুনা প্রশ্নপত্র এই নিয়ে 4টা টোটাল ক্লাস করে দিয়েছি। প্লেলিস্টের মধ্যে পাবে, প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, অবশ্যই দেখবে। আর প্লেলিস্টের মধ্যে সমস্ত ক্লাস পাবে। তোমরা যারা পিডিএফ কিনতে চাইছো কম দামে কিনতে পারবে এই রায়মার্টিনের, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। অলি হোয়াটসঅ্যাপ, কলিং নয়, ওটা কলিং নাম্বার নয়, অলি হোয়াটসঅ্যাপ। তো কম দামে আমাদের কাছ থেকে পিডিএফ পাবে। অনেকে ফার্স্ট ইউনিট টেস্টে কিনেছে, চাইলে তোমরাও এবারে কিনতে পারো দ্বিতীয় ইউনিট টেস্টে। যারা নতুন তাদেরকে বলে দিলাম, আর যারা কিনবে না তারা এরকমই ফ্রি ক্লাসগুলো করে নাও, খাতাতে উত্তরগুলো লিখে নেবে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অপশানে সেভ রাখবে। চলো দেখে নিই প্রশ্ন এবং তার উত্তরগুলো। প্রথম প্রশ্ন ছিল কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্পীয় ঘনত্ব 13 হলে তার আণবিক সংকেত কোনটি? C2H2 হবে। তারপর প্রশ্ন ছিল দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কী? C/1। তারপর দেখো রোধের মাত্রীয় সংকেতটি হলো MLT2 par3I/2। তারপর দেখো ফিউজ তার যেটির সঙ্গে যুক্ত থাকে লাইভ লাইনের সাথে, উত্তরটা করবে। প্রদত্ত কোনটি তড়িৎ পরিবহন করতে পারে? গলিত NaCl। প্রদত্ত কোন গ্যাসটি কিপযন্ত্রে তৈরি হয় না? O2। থার্মিট পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশন করা সম্ভব নয়? Ca। তারপর দেখো বিয়ে যাচ্ছি, অর্থাৎ গ্রুপ বি যেটা বা বিভাগ খ যেটা বাংলায় জানো। দেখো এখানে 2-এর প্রশ্ন, 1.2 গ্রাম বা এক এক যাই বলো না কেন, তো কার্বনের সম্পূর্ণ দহনে উৎপন্ন CO2 গ্যাসের রেসিপিতে আয়তন কত? ঠিক আছে, উত্তর করবে দহন বিক্রিয়ায় C+O2 রাইট অ্যারো CO2। তারপর দেখো এখানে 12 গ্রাম কার্বন থেকে উৎপন্ন CO2 এর আয়তন 22.4 লিটার। অতএব 1.2 গ্রাম কার্বন থেকে উৎপন্ন আয়তন, ওখানে কিন্তু বাংলাতে 1.2টা লেখা রয়েছে, একটু খেয়াল করবে। ঠিক আছে, তো তোমরা ওটা ইংরাজিতে করে নেবে। আর হচ্ছে আয়তন 22.4/12 ইন্টু 1.2 = 2.24 লিটার। তারপর দেখো সত্য অথবা মিথ্যা লেখো বাষ্পীয় ঘনত্বের একটি একক বিহীন রাশি। অথবার প্রশ্ন এটা আর কি, উত্তরটা করবে সত্য। তারপর দেখো নেক্সট এসআই তাপীয় রোধের একক কী? এম কোড গে কোড W/1, অর্থাৎ মিটার কেলভিন প্রতি ওয়াট। তারপর দেখো নেক্সট বলা রয়েছে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা হলে এর ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্ক কত হবে? 2a, অর্থাৎ 2 আলফা আর কি। এখানে এ বলা হয়েছে, অনেকে এ বলে থাকে, এটা এ নয় আলফা হবে। অনেকের ভুল থাকে, ভুলটা ভাঙিয়ে দিলাম। যেহেতু ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে, তো বিটা সমান 2 আলফা বলা রয়েছে। তো তারপর দেখো প্রশ্ন এবং তার উত্তর, ধাতুগুলির মধ্যে সবচেয়ে বেশি তাপে সুপরিবাহী পদার্থ কোনটি? রূপো হবে, অর্থাৎ সিলভার। তারপর দেখো একটি 40 ওয়াট ক্ষমতার বাতিকে কত ঘন্টা জ্বালালে 1 ইউনিট তড়িৎ শক্তি ব্যয় হয়? আমরা জানি 1 ইউনিট সমান 1000 ওয়াট আওয়ার। ঠিক আছে, অতএব 1000 তাকে 40 দিয়ে ভাগ করতে হবে, 25 ঘন্টা জ্বালালে হবে এটা। তারপর দেখো নেক্সট হচ্ছে বালচক্রের ঘূর্ণনের অভিমুখ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? 1 তড়িৎ প্রবাহের অভিমুখ, 2 চৌম্বক ক্ষেত্রের অভিমুখের উপর। বালচক্রের কোন নীতির ওপর প্রতিষ্ঠিত? উত্তর করবে চৌম্বক ক্ষেত্রের মধ্যে তড়িৎ পরিবাহী ওপর প্রযুক্ত বলের নীতির ওপর ফ্লেমিংয়ের বামস্ত নিয়ম, অর্থাৎ ফ্লেমিং রাইট হ্যান্ড রুল যেটা, সেই নিয়মের উপর প্রতিষ্ঠিত। সত্য অথবা মিথ্যা লিখতে বলেছে তড়িৎ বিশ্লেষক পদার্থের মধ্যে দিয়ে যুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করে। উত্তর করবে মিথ্যা। তারপর দেখো নেক্সট বলা রয়েছে বিলস্টার কপার কি? উত্তর করবে কপার নিষ্কাশনের সময় গলিত কপার থেকে SO2 গ্যাস নির্গত হওয়ার ফলে কপারের ওপর যে ফস্কার মতন দাগ পড়ে তাকে বিলস্টার কপার বলে। এখানে এই যে দেখো এস এর মতন করে কাটা যে এই যে চিহ্নটা, এটা তোমরা তুলে দেবে, এটা কম্পিউটার বাইনারি সিস্টেম বোঝে। ঠিক আছে, তার জন্য এসেছে, এটা কেটে দেবে, এটা কোনো নয়। এটা যা সূত্রটা হবে 98%। ঠিক আছে, যারা নোটস নিচ্ছে তাদেরকেও আমরা বলে দিচ্ছি। তো তোমরা যারা নোটস কিনতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। কম দামে আমাদের কাছ থেকে তোমাদের দশম শ্রেণীর সমস্ত সাবজেক্টের এরকম PDF নোট পাবে। এই PDFটার মধ্যে অল রায়মার্টিনের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যা মডেল সেট এবং পর্ষদ প্রশ্নপত্র সমস্ত কমপ্লিট করা রয়েছে ভৌতিকের বিষয়ের। পরবর্তী প্রশ্নে আছি পরীক্ষাগারে H2S প্রস্তুতি রাসায়নিক সমীকরণটি লেখো। উত্তর করবে FeS প্লাস H2SO4। তারপরে দেখো রাইট অ্যারো FeSO4 প্লাস H2 আপ অ্যারো। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক সংকেত লেখো। বক্সাইট সংকেতটি Al2O3, কোড 2H2O। গ্রুপ সি যাচ্ছি, দেখো 3 থেকে বলা হয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। R1 R2 দুটি রোধকে একই বিভব প্রভেদ আলাদাযুক্ত কপারে
আলাদাভাবে যুক্ত করে দেখা গেলে R1 এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা R2 এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা 6 গুণ R1 R2 এর অনুপাত নির্ণয় করো। অঙ্কটা তোমরা দেখে নাও, অঙ্কটা আর মুখে বলবো না, অঙ্ক তো আর মুখে বলার জিনিস নয়, অঙ্ক কষে প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে, তোমরা খাতাতে পড়বে। উত্তরটা আমি জাস্ট দেখিয়ে দিলাম। পরবর্তী প্রশ্ন অথবা প্রশ্ন, কোনো বাতির গায়ে 240 ভোল্ট 60 ওয়াট লেখা আছে, কত তড়িৎ প্রবাহ হলে বাতিটি সর্বাধিক আলো প্রদান করবে তা নির্ণয় করো। দেখে নাও, এটাও একটা অঙ্ক। পরবর্তী এখানে দেখো একটা এই যে ওই চিহ্নটা এসছে, ওই চিহ্নটা তোমরা তুলে দেবে, এই চিহ্নটার কথা বলছি, ওটা I সমান 60/240 করবে আর কি। তারপর দেখো পরবর্তী প্রশ্ন, সালফান কি, এটি কিভাবে প্রস্তুত করা হয়। এখানে উত্তরটা করবে 100% বিশুদ্ধ মুক্ত সালফার ট্রাইঅক্সাইড SO3কে সালফান বলা হয়। প্রস্তুতি কীভাবে হয়, ওলিয়ামকে অর্থাৎ ধূমায়মান সালফিউরিক অ্যাসিড যেটা, তাকে উত্তপ্ত করলে SO3 বাষ্প নির্গত হয়, সেই বাষ্পকে ঘনীভূত করার মাধ্যম দিয়ে তরল সালফান প্রস্তুত করা হয়। পরবর্তী প্রশ্ন, নাইট্রোলিয়াম কি, এটি ব্যবহার লেখো। নাইট্রোলিয়াম কি না, ক্যালসিয়াম সায়ানাইড CaCN2 এবং কার্বন C ধূসর মিশ্রণকে নাইট্রোলিয়াম বলে। ব্যবহার, এটি কৃষি জমিতে নাইট্রোজেন ঘটিত রাসায়নিক সার হিসাবে ব্যবহৃত। কার্বন বিজারণ পদ্ধতি ZnS থেকে কিভাবে Zn নিষ্কাশন করা হয় তো সমীকরণ লেখো। ওটা জিঙ্ক আর কি, জিঙ্ক বেল্ট ZnS, ঠিক আছে, থেকে জিঙ্ক নিষ্কাশন দুটি ধাপে সম্পন্ন করা হয়। বশীকরণ প্রথম ধাপ, প্রথমে আকরিক বায়ুর উপস্থিতিতে উত্তপ্ত করে অক্সাইড পরিণত করা হয়, অর্থাৎ 2ZnS প্লাস 3O2 রাইট অ্যারো, 2ZnO প্লাস 2SO2 আপ অ্যারো। বিজারণ, উৎপন্ন জিঙ্ক অক্সাইড ZnO চূর্ণ করা কোক কয়লার সঙ্গে মিশিয়ে উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করলে জিঙ্ক ধাতু যুক্ত করা হয়। ZnO প্লাস C রাইট অ্যারো, Zn প্লাস CO আপ অ্যারো। অথবা প্রশ্ন, এখানে সেই চিহ্নটা এসছে, ওটা তুলে দেবে, ওটা বাইনারি সিস্টেম বোঝে বলে এসছে। CuSO4, এটা পুরোটা এরকমই লিখতে হবে, CuSO4 আর কি, ধরো CuSO4, এটা এরকম করবে তোমরা। ছোটোখাটো ভুলগুলো তোমরা একটু দেখে নাও, আমি বলে দিচ্ছি। এই জলীয় দ্রবণের আয়রনের দণ্ড দোবালে কী ঘটবে তা জারণ বিজারণ তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করো। CuSO4, ওটা আমি ভালো করে এখানে লিখে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। এখানে এই যে লেখা রয়েছে দেখতে পাচ্ছ, দ্রবণের আয়রনে Fe দণ্ড দোবালে আয়রন কপারের প্রতিস্থাপিত করে ফেরাস সালফেট FeSO4, ঠিক আছে, তৈরি করবে এবং দণ্ডের ওপর লালচে বাদামি তামা বা কপারের আস্তরণ পড়বে। জারণ বিজারণ ব্যাখ্যা, জারণ, আয়রন পরমাণুর দুটি ইলেকট্রন বর্জন করে ফেরাস আয়রনে পরিণত হবে একটি জারণ অর্থাৎ বিক্রিয়া -2e- রাইট অ্যারো Fe2 প্লাস। বিজারণ, দ্রবণের কপার আয়রন Cu2 এই ইলেকট্রন গ্রহণ করবে এবং ধাতব কপারে পরিণত হবে, এটি বিজারণ অর্ধ বিক্রিয়া Cu2 প্লাস 2e- রাইট অ্যারো Cu। সামগ্রিক বিক্রিয়া Fe প্লাস CuSO4 রাইট অ্যারো FeSO4 প্লাস Cu আপ অ্যারো ডাউন অ্যারো। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। পরবর্তী প্রশ্ন এবং গ্রুপ ডি যেটাকে বলা হয় দেখব, অর্থাৎ বিভাগ ঘ। এখানে বলা হয়েছে ভর শক্তি সম্মিলিত নিত্যতার সূত্রটি লেখো। কোনো রাসায়নিক বিক্রিয়ার 1Cl তাপ উৎপাদন হলে কী পরিমাণ ভরের হ্রাস ঘটবে। বিশ্ব ব্রহ্মাণ্ডের মোট ভর ও শক্তির পরিমাণের ধ্রুবক। ভরকে শক্তিতে বা শক্তিকে ভরে রূপান্তরিত করা সম্ভব, কিন্তু এতে সম্মিলিত যোগফল সবসময় অপরিবর্তিত থাকে। আমরা জানি আইনস্টাইনের সমীকরণটা E = mc2। এখানে শক্তি E = 1Cl অর্থাৎ কিলোক্যালোরি আর কি, 4.2 জুল, আর আলোর বেগ c 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। অতএব ভর হ্রাস m = E/c2 4.2/3 × 108 হোল আর কি। তো 4.2/19 × 10⁻16, এটা কিন্তু 10⁻16 যখন তুমি কম্পিউটারে লিখতে যাবে এরকমই দেখাবে, কিন্তু এটা হচ্ছে 10⁻16, মনে রাখবে। যারা কম্পিউটার সম্পর্কে জ্ঞান রাখো তারা জানো। অর্থাৎ তো এখানে হচ্ছে তোমার 4.67 × 10⁻⁻, আসছে আর কি, এভাবে করবে ম্যাথরা। তারপর দেখো বাষ্প ঘনত্ব কাকে বলে, 2A + B। তারপরে রাইট অ্যারো 2C বিক্রিয়া A ও B এর বাষ্প ঘনত্ব যথাক্রমে 3216 হলে C এর বাষ্প ঘনত্ব কত। সংজ্ঞাটা দেখে নাও। প্রথমে, একই উষ্ণতা ও চাপে কোনো গ্যাসের ভর সম আয়তন হাইড্রোজেন গ্যাসের ভরের তুলনায় যতগুণ ভারী সেই সংখ্যাকে ওই গ্যাসের বাষ্প ঘনত্ব বলে। অঙ্কটা দেখে নাও এবারে, অঙ্কটার মুখে বলছি না।
তারপর দেখো ওই চিহ্নটা এসছে, ওটা হচ্ছে তোমরা সি করবে শুধু, আর ওই দুটো চিহ্নটা আবার এসছে, এই চিহ্ন দুটো তুলে দেবে, ওটা শুধু সি করবে। তারপর দেখো বাষ্প ঘনত্ব, এটা যেখানে যেখানে এই চিহ্নটা আছে ওই চিহ্ন দুটো তুলে নেবে। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞার প্রাথমিক উষ্ণতা কত ধরা হবে। হ্যাঁ, তারপরে দেখো হলে গামা পি হলে এর মান নির্ণয় করো। প্রাথমিক উষ্ণতা 0.0 ডিগ্রি সেলসিয়াস আর কি, আর মানটা কোনো গ্যাসের ক্ষেত্রে স্থির চাপের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান নির্দিষ্ট হয়, তা হলো 1/273 ডিগ্রি সেলসিয়াস/1, প্রায় 0.00366 ডিগ্রি সেলসিয়াস আর কি, যা দাঁড়ায় রাউন্ড ফিগারে। এবারে দেখো তড়িৎ প্রবাহে তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো এবং এর গাণিতিক রূপটি লেখো। প্রথম সূত্র রোধ আর সময়, এখানে দেখো ওই টিটা নেবে আর দুটো চিহ্ন তুলে দেবে। এই যে এরকম করে যে চিহ্নটা এসে মতন এসছে, ওটা হচ্ছে তোমরা সূত্র যখন কম্পিউটারে লিখতে যাও তখন কম্পিউটার তার নিজে থেকে একটা বাইনারি সিস্টেম দিয়ে তৈরি করে দেয় আর কি, ওটা তুলে দেবো, ওটা কিছু নয় এটা। স্থির থাকলে উষ্ণতা তাপ এইচ, প্রবাহ আই বর্গের আর কি, সমানুপাতিক এইচ তোমার। তারপরে দেখো নেক্সট দ্বিতীয় সূত্র দেখে নাও এখানে। তারপরে দেখো দ্বিতীয় সূত্র আই ও সময়টি স্থির থাকলে উৎপন্ন তাপ রোধের সমানুপাতিক। তারপরে দেখো তৃতীয় সূত্র প্রবাহ মাত্রা আই ও রোধ আর স্থির থাকলে উৎপন্ন তাপ সমানুপাতিক। গাণিতিক রূপ দেখে নাও। তারপরে দেখো নেক্সট এখানে পরবর্তীতে দেখো এবারে অথবার একটা যে প্রশ্ন ছিল, দেখো ওহমের সূত্র অনুযায়ী রোধের সংজ্ঞা। দেখো ওহমের সূত্র অনুসারে উষ্ণতা ও এবং অন্যান্য ভৌত অবস্থা যেমন চাপ, উপাদান ইত্যাদি অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রভেদ বি এবং ওই পরিবাহীর মধ্য দিয়ে পরিবাহী তড়িৎ প্রবাহ মাত্রা আই অনুপাতকে ওই পরিবাহীর রোধ আর বলে। এবারে দেখো মাত্রা পরিবাহী রোধের যে বিষয়ের উপর নির্ভর করে দেখে নাও। কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, দেখো কোনো পরিবাহী রোধ প্রধানত 4টি বিষয়ের উপর নির্ভর করে। পরিবাহীর দৈর্ঘ্য, ঠিক আছে, যেটাকে এল দ্বারা প্রকাশ করা হয়। পরিবাহীর উপাদান প্রস্থচ্ছেদ উষ্ণতা স্থির থাকলে পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতিক হয়, অর্থাৎ দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়ে। পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, যেটাকে এ দ্বারা প্রকাশ করা হয়। উপাদান দৈর্ঘ্য উষ্ণতা স্থির থাকলে পরিবাহীর রোধ ও তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ব্যস্তানুপাতিক হয়, অর্থাৎ তা যতটা মোটা হবে তার রোধ ততটা কম হবে। পরিবাহীর উপাদান দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ এবং উষ্ণতা স্থির থাকলে বিভিন্ন উপাদানের পরিবাহীর রোধ বিভিন্ন হয়, যেমন একই মাপের লোহার তারের চেয়ে তামার তারের রোধ অনেক কম হয়। পরিবাহীর উষ্ণতা রোধ সাধারণত ধাতব পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়লে রোধ বাড়ে, তবে অর্ধপরিবাহী অর্থাৎ যেমন কি না সিলিকন, জার্মেনিয়াম এগুলোর ক্ষেত্রে কিন্তু উষ্ণতা বাড়লে রোধ কমে। তারপর দেখো 240 ভোল্ট 60 ওয়াট, 240 ভোল্ট 100 ওয়াট বাতিকে একবার শ্রেণী ও একবার সমান্তরাল সমবায়ে যুক্ত করলে কোন বাতিটি উজ্জ্বলভাবে জ্বলবে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আগের সেটগুলোতে ছিল, আমি আলোচনা করেছি। দেখো সমান্তরাল সমবায় 100 ওয়াট বাতিটি বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। কারণ কি না, কারণ সমান্তরাল সমবায়ে দুটি বিভব প্রভেদ সমান থাকে এবং যার ক্ষমতা বেশি সেটি বেশি তড়িৎ প্রবাহিত হয়। শ্রেণী সমবায় 60 ওয়াট বাতিটি বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। কারণ কি না, এই সমবায়ে আর কি প্রবাহ মাত্রা সমান থাকে, কিন্তু 60 ওয়াট বাতির রোধ আর সমান V2/P, যেটা সেটি বেশি হয়, এতে উৎপন্ন তাপ অর্থাৎ I2RT বেশি হয়। তারপর দেখো পরবর্তী প্রশ্ন, অ্যালুমিনিয়াম অর্থাৎ তেল যার সংকেত নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষ্য অ্যানোড ও ক্যাথোড হিসেবে কি ব্যবহৃত হয়, সমীকরণ লেখো। তড়িৎ বিশ্লেষ্য বিশুদ্ধ অ্যালুমিনিয়াম Al2O3 এর সাথে ক্রায়োলাইট ও ফ্লুওরোস্পার এর মিশ্রণ। ক্যাথোড গ্যাস কার্বন বা গ্রাফাইটের আস্তরণ। অ্যানোড গ্রাফাইট দণ্ড বিক্রিয়া ক্যাথোড বিজারণ। Al3++3E- আর কি থেকে রাইডারও এল অ্যানোড জারণ। দেখো 2O2- 4E-, ঠিক আছে, রাইডারও O2 আপ অ্যারো। তারপরে দেখো 4-6 প্রশ্ন, ইউরিয়ার শিল্প উৎপাদনে প্রয়োজনীয় উপাদান শর্ত সমীকরণ লেখো। দেখো উপাদান তরল অ্যামোনিয়া NH3 ও অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড CO2। শর্ত 170-190 ডিগ্রি সেলসিয়াস আর কি। তারপর দেখো উষ্ণতা এবং 150 বা বাদ দিতে হবে এটাকে, তো 200 বায়ুমণ্ডলের চাপ। সমীকরণটা দেখে নাও, 2NH3+CO2 রাইডারও NH2COO NH4 অ্যামোনিয়াম কার্বনেট NH2COONH4 রাইডারও NH2CONH2 ইউরিয়া প্লাস H2 আর কি, ব্যাকেটে দিয়ে দিয়েছি কোনটা কি। তারপর দেখো নেক্সট বলা রয়েছে অথবার প্রশ্ন তথা শেষ প্রশ্ন, বজ্রপাতের ফলে বায়ুর N2 কীভাবে মাটিতে আবদ্ধ হয়, সমীকরণ সহ দেখাও বা লেখো। বজ্রপাতের সময় উচ্চ উষ্ণতায় বায়ু N2 ও O2 যুক্ত হয়ে নাইট্রিক অ্যাসিড NO তৈরি করে।
N2 প্লাস O2 রাইট অ্যারো 2NO। NO বাতাসে অক্সিজেন জারিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে 2NO প্লাস O2, হ্যাঁ রাইট অ্যারো 2NO O2। বৃষ্টির জল NO2 ও O2 দ্রবীভূত হয়ে নাইট্রিক অ্যাসিড রূপে পৃথিবীতে নেমে আসে 4NO2 প্লাস 2H2O প্লাস O2 রাইট অ্যারো 4H মানে 4HNO3 আর কি। 4 নাম্বার মাটিতে থাকা খনিজ পদার্থ যেমন চুনাপাথরের সাথে বিক্রিয়া করে নাইট্রেট লবণ হিসাবে আবদ্ধ হয় CaCO3 2HNO3 রাইট অ্যারো CaNO3 হোল 2 প্লাস H2 প্লাস CO2, এটাই হচ্ছে মূল সমীকরণ। এই ছিল টোটাল তোমাদের এই তোমার যে ভৌতবিজ্ঞান বিষয়ের সমস্ত মডেল সেট 4-এর প্রশ্ন তার উত্তর। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লাব অপশানে সেভ রাখো। আজ অবধি সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট পরবর্তী মডেল সেট 5 নিয়ে। এছাড়া তোমরা যদি নোটস কিনতে চাও অবশ্যই নোটস কেনার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, কম দামে আমাদের কাছ থেকে নোটস কিনতে পারো সমস্ত সাবজেক্টের।